গ্রামটার নাম কৃষ্ণডাঙ্গা। নামটা শুনলে প্রথমে হাসি পায়। কৃষ্ণডাঙ্গা। কৃষ্ণ কি এখানে কখনো নেমেছিলেন, নাকি দাঙ্গা হয়েছিল? কেউ ঠিক জানে না। গ্রামটার সবচেয়ে অদ্ভুত বিষয় হল এখানে সন্ধ্যা নামে অন্য গ্রামের চেয়ে আগে। এটা কুসংস্কার নয়, সময় মেপে দেখলেও একই ফল পাওয়া যায়। পাশের গ্রাম শিমুলতলায় তখনও আলো থাকে, আর কৃষ্ণডাঙ্গায় কেরোসিন বাতি জ্বলে ওঠে। আমি প্রথম দিনই সেটা টের পাই। বাস থেকে নামার সময় বিকেল 4:30। শহরে হলে এখনও চায়ের দোকানে ভিড় হতো, কিন্তু কৃষ্ণডাঙ্গায় নামতেই মনে হল দিনটা যেন হঠাৎ ক্লান্ত হয়ে পড়েছে। রাস্তার দুপাশে কাঁঠাল আর জাম গাছ, পাতাগুলো অস্বাভাবিক রকমের স্থির, বাতাস নেই। একটা কুকুর রাস্তার মাঝখানে বসে আছে। আমাকে দেখে একবার তাকালো, তারপর মাথা নিচু করে ফেলল। ডাকল না, লেজ নাড়াল না। এই প্রথম আমার মনে হল এই গ্রাম আমাকে চায় না। আমি এখানে এসেছি গবেষণার কাজে, অন্তত কাগজে কলমে তাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকসংস্কৃতি বিভাগ থেকে আমাকে পাঠানো হয়েছে। বিষয় গ্রাম বাংলার ভৌতিক বিশ্বাস ও সামাজিক প্রভাব। এই ধরনের কাজ আমি আগেও করেছি। লোকজন গল্প বানিয়ে বলে, ভয় পায়, আবার সেই ভয় নিয়েই বাঁচে। সব কিছুর পেছনেই থাকে কোনো না কোনো মনস্তাত্ত্বিক ব্যাখ্যা। আমি এসব বিশ্বাস করি। কিন্তু কৃষ্ণডাঙ্গায় নামার পর বিশ্বাসগুলো একটু একটু করে আলগা হতে শুরু করল। আমার থাকার জায়গা ঠিক করা ছিল আগেই। গ্রামের পশ্চিম প্রান্তে একটা পুরনো দোচালা বাড়ি, মাধব কাকার বাড়ি। লোকটা নাকি খুব কম কথা বলে। বাড়িটা নাকি শুনশান। এই শব্দটা সবাই একইভাবে বলেছে, শুনশান। মাধব কাকাকে প্রথম দেখায় আমার ভালো লেগে যায়নি। বয়স আন্দাজ 50-এর ওপরে, চুলে পাক ধরেছে, কিন্তু চোখ দুটো অদ্ভুত রকমের তরুণ, খুব সতর্ক চোখ, যেন সবসময় কিছু একটা লক্ষ্য করছে। আমাকে দেখে তিনি শুধু বললেন, আপনি শহরের মানুষ। আমি হাসলাম, হ্যাঁ। তিনি আর কিছু বললেন না। ব্যাগ নিতে সাহায্য করলেন, তারপর বাড়ির ভেতরে ঢুকলেন। আমি তার পেছনে পেছনে। বাড়িটার ভেতরটা ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। মে মাসের শেষ, বাইরে গরমে হাঁসফাঁস, কিন্তু ঘরে ঢুকেই মনে হল কারেন্টের এসি চলছে। অথচ কোনো এসি নেই। আমি সেটা বললাম না। আমার ঘরটা দক্ষিণ দিকে, একটা জানালা, জানালার বাইরে পুকুর। পুকুরটা দেখে আমার বুক কেমন জানি করল। খুব বড় না, কিন্তু পানি কালচে। পাড়ে কোনো হাঁস নেই, ব্যাঙ নেই, এমনকি পানিতে কোনো ঢেউও নেই। আমি জিজ্ঞেস করলেন, পুকুরে মাছ আছে? মাধব কাকা জানালার দিকে তাকালেন, অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, ছিল। এই ছিল শব্দটা অদ্ভুতভাবে লম্বা। আমি আবার প্রশ্ন করিনি। সন্ধ্যা নামল দ্রুত। চারদিকে আলো জ্বলতে শুরু করল, কিন্তু আশ্চর্যের বিষয় কোনো ঘর থেকেই শব্দ আসছে না। না রেডিও, না টিভি, না মানুষের কথা। আমি খাতা খুলে বসেছি, নোট নিচ্ছি। এই গ্রামটা নিঃশব্দ কেন, এই প্রশ্নটাই বড় হয়ে উঠছে। ঠিক তখনই শুনলাম, টুপ। জানালার বাইরে। আমি তাকালাম। পুকুরে একটা ছোট ঢেউ। কেউ কিছু ফেলেছে, কিন্তু আশেপাশে কাউকে দেখলাম না। 5 সেকেন্ড পর, টুপ। আবার। এবার ঢেউটা একটু বড়। আমার হঠাৎ মনে হল পুকুরটা যেন নিঃশ্বাস নিচ্ছে। এই চিন্তাটা হাস্যকর। আমি নিজেকেই বোকা দিলাম। ঠিক তখন পেছন থেকে মাধব কাকার গলা, ওই পুকুরের দিকে রাতে তাকাবেন না। আমি চমকে উঠলাম। তিনি কখন ঘরে ঢুকলেন টের পাইনি। আমি বললাম, কেন? তিনি বললেন, কারণ এটা তাকিয়ে থাকলে তাকিয়ে থাকে। এই কথা বলে তিনি চলে গেলেন। রাতে ঘুম এলো না। গ্রামের রাত আলাদা হয় আমি জানি, কিন্তু কৃষ্ণডাঙ্গার রাত যেন আরও আলাদা। নীরবতা এত ঘন যে কানে চাপ লাগে। মাঝে মধ্যে মনে হয় এই নীরবতার ভেতরেও শব্দ লুকিয়ে আছে। রাত আনুমানিক 12টা। আমি তখনও জেগে। হঠাৎ শুনলাম কেউ হাঁটছে, পুকুর পাড় দিয়ে। পা টানার শব্দ, খুব ধীরে, খুব হিসেব করে। আমি জানালার কাছে গেলাম না, মাধব কাকার কথা মনে পড়ছে। কিন্তু শব্দটা থামল না, বরং কেউ থেমে গেল জানালার ঠিক নিচে। তারপর একটা ভিসভিসে কণ্ঠ, যেন পানির ভেতর থেকে, দেখবেন না। আমার শরীর বরফ হয়ে গেল। এই কণ্ঠ পুরুষ না নারী বোঝা যায় না, শিশু না বৃদ্ধ সেটাও না। আমি নিঃশ্বাস চেপে রাখলাম। কিছুক্ষণ পর
পায়ের শব্দ সরে গেল। নীরবতা আবার ঘন হল। আমি সারা রাত আর ঘুমালাম না। পরদিন সকালে গ্রামটা আবার স্বাভাবিক। মানুষ কথা বলছে, মুরগি ডাকছে, সূর্য উঠেছে ঠিকই। আমি ভাবলাম হয়তো ক্লান্তি, হয়তো কল্পনা। কিন্তু নাশতার সময় মাধব কাকা হঠাৎ বললেন, গত রাতে পুকুর ডেকেছিনি তো? আমি তাকালেম তার দিকে। তিনি আমার চোখের দিকে তাকালেন না, চুপচাপ ভাত মুখে তুললেন। আমি বুঝলাম, আমি একা নই। কৃষ্ণডাঙ্গার সকাল দেখতে সাধারণ গ্রামের মতোই। এই সাধারণত্বটাই সবচেয়ে বেশি অস্বস্তিকর, কারণ রাতে যে গ্রাম নিঃশ্বাস আটকে ধরে রাখে, সকালে সে কিভাবে এত স্বাভাবিক হতে পারে, এই প্রশ্নটার কোনো উত্তর নেই। আমি সকালে পুকুরের দিকে তাকাইনি, ইচ্ছে করেই না। মাধব কাকা নাশতার সময় খুব স্বাভাবিক আচরণ করলেন। ভাত, ডাল, ভাজি, কোনো অস্বস্তি নেই, কোনো প্রশ্ন নেই। আমি নিজেই প্রশ্নটা করলাম, গতরাতে আপনি বললেন পুকুর ডাকে। তিনি চামচ নামালেন, অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, এই গ্রামে অনেক কিছু ডাকে, সব ডাকের উত্তর দিতে নেই। আমি বললাম, আপনারা ভয় পান? তিনি প্রথমবার আমার চোখের দিকে তাকালেন, হালকা হাসি। ভয় পেলে এখানে থাকা যায় না। এই কথার পর আর কিছু বলা হলো না। সকাল 10টার দিকে আমি গ্রামের ভেতরে হাঁটতে বের হলাম। লোকজন আমাকে দেখে থামে, তাকায়, আবার নিজের কাজে ফিরে যায়। কেউ কথা বলতে আগ্রহী নয়। আমি যাকে পেলাম তাকেই একই প্রশ্ন করলাম, এই পুকুরটা কিসের? উত্তরগুলো আশ্চর্য রকম মিল, পুরনো, অনেক দিনের, ভালো না। কেউ বিস্তারিত বলল না। গ্রামের মাঝখানে একটা ছোট চায়ের দোকান। দোকানদারের নাম হারুন। চোখে মোটা ফ্রেমের চশমা। খুব কথা বলতে ভালোবাসে, অন্য গ্রামের হলে। আমাকে দেখে সে চুপ করেছিল, কিন্তু আমি চা খেতে বসে থাকলাম। 2 কাপ, 3 কাপ। শেষমেশ সে নিজেই কথা বলল, আপনি ওই পুকুরবালা বাড়িতে উঠছেন? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। হারুনের হাত কাঁপল। চায়ের কাপ থেকে সামান্য চা পড়ে গেল। ওখানে কেউ থাকে না সাধারণত। আমি শান্ত গলায় বললাম, আমি আছি। সে হাসার চেষ্টা করল, ব্যর্থ হল। তারপর ফিসফিস করে বলল, রাতে জানালা খোলা রাখেন না। আমি বললাম, কেন? সে দোকানের চারপাশে তাকাল, তারপর খুব ধীরে বলল, কারণ রাতে সবাই ঘুমোয় না। আমি তখনই তাকে জিজ্ঞেস করলাম, এই গ্রামে এমন কেউ আছে যার ছায়া পড়ে না? হারুন চমকে উঠল। আপনি জানলেন কিভাবে? এই প্রশ্নের উত্তরে আমার কিছু বলার ছিল না। সে চুপ করে বসে রইল। তারপর বলল, নূর আলী। নামটা বলার সময় সে গলা নামিয়ে ফেলল। কে সে? আমি জিজ্ঞেস করলাম। হারুন বলল, লোকটা প্রতিদিন বিকেলে গ্রাম ঘোরে, কিন্তু কিন্তু তার ছায়া নেই। আমি বিকেলের অপেক্ষা করলাম। বিকেল 4:35। সূর্য তখনও আলো দিচ্ছে, কিন্তু কৃষ্ণডাঙ্গায় আলো যেন থমকে থাকে। আমি গ্রামের মাঠের পাশে দাঁড়িয়ে আছি। তখনই তাকে দেখলাম। নূর আলী। মাঝারি উচ্চতা, গায়ে ধূসর পাঞ্জাবি, মুখে দাড়ি, খুব পরিচ্ছন্ন। চলাফেরা স্বাভাবিক, কিন্তু আমি মাটির দিকে তাকালাম। তার পায়ের নিচে কোনো ছায়া নেই। চারপাশের গাছ, মানুষ, এমনকি খুঁটিরও ছায়া আছে, শুধু তার নেই। আমি চোখ কচলালাম, আবার তাকালাম। না, ছায়া নেই। নূর আলী আমার দিকে তাকাল। তার চোখে কোনো বিস্ময় নেই, যেন সে জানে আমি কি দেখছি। সে আমার দিকে 1 পা এগিয়ে এলো। আমার বুক ধড়ফড় করতে লাগল। তারপর সে বলল, আপনি পুকুরের দিকে তাকান না। এই একই কথা। আমি বললাম, আপনি কে? সে হাসল, একটা অদ্ভুত কষ্টের হাসি। আমি এই গ্রামের ভুল। এই কথা বলে সে হেঁটে চলে গেল। তার ছায়া কোথাও পড়ল না। সেদিন রাতে আমি আর নিজেকে সামলাতে পারলাম না। মাধব কাকাকে সরাসরি জিজ্ঞেস করলাম, নূর আলী কে? মাধব কাকা দীর্ঘশ্বাস ফেললেন, যেন এই প্রশ্নটার ওজন অনেক। আপনি যদি সত্যি জানতে চান, তিনি বললেন, তাহলে কাল রাতে পুকুরের ডাক শুনবেন। আমি বললাম, আমি গতরাতেও শুনেছি। তিনি মাথা নেড়ে বললেন, ওটা ডাক না, ওটা সতর্কতা। কার কাছ থেকে? মাধব কাকা জানালার দিকে তাকালেন।
পুকুর তখন অন্ধকার। তিনি বললেন, যারা এখনও ডুবে যায়নি। রাত গভীর হল। আমি জানালা বন্ধ করিনি, ভয় পেয়েও করিনি, কারণ ভয় এখন কৌতূহলে বদলে গেছে। রাত আনুমানিক 1টার দিকে পুকুর থেকে শব্দ এলো, কিন্তু টুপ নয়। এইবার কেউ কাঁদছে, পানির ভিতর থেকে, শিশুর কান্না। তারপর একটা কণ্ঠ, আমাকে দেখো। আমি জানালার দিকে এক পায়ে এগোলাম। ঠিক তখন পেছন থেকে মাধব কাকার চিৎকার, থামুন। আমি থেমে গেলাম। তিনি ফিসফিস করে বললেন, একবার দেখলে আর কেউ আপনাকে দেখতে পাবে না। আমি বুঝলাম না কথাটার মানে, কিন্তু বুঝে গেলাম এই গ্রামে মানুষ হারায়, শরীর নয়, দেখা যাওয়ার ক্ষমতা। কৃষ্ণডাঙ্গায় আয়না খুব কম। এই বিষয়টা আমি লক্ষ্য করেছিলাম, কিন্তু গুরুত্ব দিইনি। গ্রামে এমন অনেক বাড়ি থাকে যেখানে আয়না নেই, দারিদ্র্য, অভ্যাস কিংবা অনাগ্রহ। কিন্তু তৃতীয় দিনে আমি বুঝলাম এখানে আয়না নেই ইচ্ছাকৃতভাবে। মাধব কাকার বাড়িতেও একটা আয়না নেই। আমি জিজ্ঞেস করেছিলাম, শেভ করেন কিভাবে? তিনি বলেছিলেন, অভ্যাস। এবার আমি গ্রামের আরও কয়েকটা বাড়িতে ঢুকে দেখলাম, কোথাও আয়না নেই। এক বৃদ্ধা মহিলা বললেন, আয়না মানুষকে বেশি দেখায়। এই বেশি শব্দটা আমাকে ভাবালো। দুপুরের দিকে আমি আবার হারুনের দোকানে গেলাম। দোকানে লোক নেই, হারুন একা বসে। আমি বসতেই সে বলল, আপনি নূর আলীর সঙ্গে কথা বলেছেন। আমি অবাক হলাম, আপনি জানলেন কিভাবে? হারুন চা বানাতে বানাতে বলল, এই গ্রামে কিছু গোপন থাকে না, শুধু বলা হয় না। আমি বললাম, পুকুরে কারা ডুবে মরেছে? হারুনের হাত থেমে গেল। সে চুপচাপ কাপ নামাল, তারপর বলল, 3 জন। প্রথম জন রওশন। রওশন ছিল গ্রামের সবচেয়ে সুন্দর মেয়ে। সবাই এক কথায় সেটা মানত। সে নাকি নিজের ছায়া নিয়ে খুব চিন্তিত ছিল। বিকেলে হাঁটলে বারবার পেছনে তাকাত, ছায়া ঠিক আছে কিনা দেখত। একদিন বিকেলে সে পুকুরে নামল। কেউ জানে না কেন। পানিতে নেমে সে চিৎকার করেছিল, ওটা আমার না। লোকজন দৌড়ে এসে দেখে পুকুরে কেউ নেই। পরদিন সকালে রওশনের দেহ ভেসে ওঠে, চোখ খোলা, মুখে বিস্ময়। হারুন ফিসফিস করে বলল, তার ছায়া আর কোনোদিন দেখা যায়নি। দ্বিতীয় জন আজিজ। আজিজ ছিল স্কুলের শিক্ষক, খুব যুক্তিবাদী। সে বলত ভূতপ্রেত কিছু নেই, সব কুসংস্কার। একদিন সে ঘোষণা দেয়, রাতে পুকুরে গিয়ে দেখবে কি আছে। লোকজন আটকায়, সে শোনে না। রাতে সে পুকুরে যায়। পরদিন সে ফিরে আসে, কিন্তু সে কথা বলে না, কারোর দিকে তাকায় না। আয়নায় তাকালে সে নিজেকে দেখে না। 3 দিন পর সে পুকুরে নেমে যায়, নিজে নিজে। এইবার কোনো দেহ পাওয়া যায়নি। তৃতীয় জন নূর আলী। এই নামটা বলতেই হারুন থেমে গেল। আমি বললাম, কিন্তু নূর আলী তো বেঁচে আছে। হারুন আমার দিকে তাকাল, তার চোখে ভয়। আপনি যাকে দেখছেন, সে বলল, সে পুরোটা নূর আলী না। নূর আলী ছিল এক সময়ের মাঝি। এই পুকুরে সে নৌকা চালাত, লোকজন পার করত। এক রাতে পুকুরে ডুবে যায় একটা শিশু। শিশুটার নাম ছিল ইমতিয়াজ। নূর আলী ঝাঁপ দিয়েছিল তাকে বাঁচাতে। লোকজন বলে সে বাঁচাতে পারেনি, কিন্তু কেউ বলে সে ইচ্ছে করেই ডুবেছিল। যেদিন সে উঠেছিল সেদিন থেকেই তার ছায়া নেই। আমি বললাম, এই পুকুরে আসলে কি আছে? হারুন বলল, এই পুকুর মানুষ নেয় না, এই পুকুর দেখা নেয়। সেদিন সন্ধ্যায় আমি আয়না নিয়ে এলাম, একটা ছোট আয়না, বাজার থেকে কিনে এনেছি। মাধব কাকা দেখেই রেগে গেলেন, এটা বাড়িতে রাখবেন না। আমি বললাম, আমি গবেষণা করছি। তিনি বললেন, এই গ্রাম গবেষণার বিষয় না। আমি আয়নাটা আমার ঘরে রাখলাম। রাতে দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়ালাম। আমি নিজেকে দেখলাম, স্বাভাবিক। কিন্তু হঠাৎ আমার পেছনে আয়নার ভেতরে পুকুর। আমি ঘুরে তাকালাম, পেছনে দেওয়াল। আবার আয়নায় তাকালাম, পুকুর, কালো জল। তারপর পানির ভেতর থেকে একটা মুখ উঠে এলো, শিশুর মুখ, চোখ নেই। সে ফিসফিস করে বলল, তুমি আমাকে দেখেছ। হঠাৎ আয়নাটা মেঝেতে পড়ে ভেঙে গেল। আমি চিৎকার করলাম। মাধব কাকা দৌড়ে এলেন। তিনি ভাঙা আয়নার দিকে তাকালেন না, বললেন, এখন আপনি গুন্তির ভেতরে। আমি বললাম, কিসের গুন্তি? তিনি ধীরে বললেন, যারা এখনও পুরোপুরি ডোবেনি তাদের। সেই রাতে নূর আলী আবার এলো।
এইবার সে জানালার নিচে দাঁড়াল না, সে ঘরের ভেতরে দাঁড়িয়েছিল। আমি দরজা বন্ধ করেছিলাম। সে বলল, পুকুর তোমাকে পছন্দ করেছে। আমি বললাম, আমি চাই না। নূর আলী হাসল, ও চাওয়ার অপেক্ষা করে না। কৃষ্ণডাঙ্গা মানচিত্রে নেই, এই কথাটা প্রথমে আমি গুরুত্ব দিইনি। গ্রামের মানুষ এমন কথা প্রায়ই বলে, সরকার ভুলে গেছে, উন্নয়ন আসেনি, এই আক্ষেপ থেকেই এমন কথা আসে। কিন্তু আমি যখন মোবাইলে নেট পেয়ে গুগল ম্যাপ খুললাম, তখন বুকের ভেতর ঠান্ডা কিছু নেমে গেল। কৃষ্ণডাঙ্গা নেই, পাশের গ্রাম শিমুলতলা আছে, আরেকটা গ্রাম বেলডাঙ্গা আছে, কিন্তু মাঝখানে যেখানে কৃষ্ণডাঙ্গা থাকার কথা, সেখানে শুধু সবুজ রং, নামহীন। আমি জুম করলাম, আরও জুম, কিছু নেই। আমি মাধব কাকাকে ডাকলাম, এই গ্রাম মানচিত্রে নেই কেন? তিনি দীর্ঘশ্বাস ফেললেন। কারণ গ্রামটা আসলে পুরো নেই, তিনি বললেন। আমরা আছি, এটাই ভুল। সেদিন বিকেলে আমি প্রথমবার পুকুরের পাড়ে গেলাম, একেবারে কাছে। পুকুরের পানি স্থির, এতটাই স্থির যে আকাশের মেঘ নিখুঁতভাবে দেখা যায়। আমি নিচু হয়ে পানির দিকে তাকালাম। পানির ভেতরে আমার প্রতিবিম্ব দেখা গেল না। দেখা গেল একটা ছেলে, ইমতিয়াজ। আমি তাকে চিনলাম, যদিও আগে কখনো দেখিনি। সে আমাকে বলল না, শুধু তাকিয়ে রইল। তার চোখে অভিযোগ নেই, আছে অপেক্ষা। আমি পেছনে তাকালাম। নূর আলী পাড়ে দাঁড়িয়ে। সে বলল, ও এখনো বাড়ি যায়নি। আমি জিজ্ঞেস করলাম, কেন? নূর আলী বলল, কারণ কেউ ওকে যেতে দেয়নি। পুকুরের জন্ম। অনেক বছর আগে এখানে পুকুর ছিল না। এখানে ছিল একটা নিচু জমি। বর্ষায় পানি জমত, শীতকালে শুকিয়ে যেত। গ্রামের মানুষ মিলে পুকুর কাটে, পানি দরকার ছিল। কাটার সময় তারা কিছু পায়। একটা পুরনো কবর। কবরটা শিশুদের। ৩টি। গ্রামের বয়স্করা বলে, এগুলো আগের যুগের, কারোর জানা নেই কারা। কবর সরানো হয়, পুকুর কাটা হয়। সেদিন থেকেই গ্রামে সন্ধে নামে আগে। ইমতিয়াজ সেই ৩ কবলের একজন না। সে অনেক পরের। সে খেলতে খেলতে পুকুরে পড়ে যায়। নূর আলী দেখে। সে ঝাঁপ দেয়। কিন্তু পানির নিচে সে দেখে ৩টে ছায়া। ছায়াগুলো তাকে টানে, ইমতিয়াজকে না। নূর আলী ফিরে আসে একা। সে বলে, আমি পারিনি। কিন্তু পুকুর জানে, সে চেষ্টা করেনি। পুকুর কি চায়? আমি জিজ্ঞেস করলাম। নূর আলী বলল, পুকুর চায় যাকে ভুলে যাওয়া হয়েছে। আমি বুঝলাম, এই গ্রাম ভুলে গেছে, এই মানুষগুলো ভুলে গেছে, এই শিশুগুলো ভুলে গেছে, তাই পুকুর মনে করিয়ে দেয়। সেই রাতে গ্রামে অদ্ভুত কিছু ঘটল। একটা বাড়ি হঠাৎ করে নিঃশব্দে অদৃশ্য হয়ে গেল। কোনো ভাঙচুর না, কোনো আগুন না। সকালে সেখানে শুধু ফাঁকা জায়গা। লোকজন বলল, ওরা ডাক শুনেছিল। আমি বুঝলাম, গ্রামটা ছোট হচ্ছে। মানচিত্র থেকে না, বাস্তব থেকেও। মাধব কাকা সেদিন রাতে আমাকে বললেন, আপনি যদি চলে যেতে চান, আজই যান। আমি বললাম, আর যদি না যাই? তিনি বললেন, তাহলে আপনি গবেষক থাকবেন না, আপনি গল্প হয়ে যাবেন। আমি চুপ করে রইলাম, কারণ আমি জানতাম গল্পটা আমাকে ছেড়ে দেবে না। রাত গভীর হলে পুকুর আবার ডাকল। এইবার কান্না না, এইবার নাম ধরে ডাকা। আমার নাম। আমি জানালার কাছে গেলাম। নূর আলী পেছনে দাঁড়িয়ে বলল, শেষ ডাক এটাই। আমি জিজ্ঞেস করলাম, যদি আমি সাড়া দিই? নূর আলী বলল, তাহলে কেউ আপনাকে মনে রাখবে না। আমি বললাম, আর যদি না দিই? সে বলল, তাহলে আপনাকে মনে রাখতে হবে। আমি সেদিন রাতে ঘুমোইনি। ঘুমালে স্বপ্ন আসত, আর আমি জানতাম এই গ্রামের স্বপ্নও নিরাপদ না। পুকুর ডাকছিল না তখন। নূর আলী দাঁড়িয়েছিল ঘরের এক কোণে। সে বসে না, হেলে পড়ে না, শুধু দাঁড়িয়ে থাকে, যেন অপেক্ষা করা তার শাস্তি। আমি বললাম, তুমি কেন এখনো এখানে? নূর আলী বলল, কারণ আমি ভুল করেছি। আমি জিজ্ঞেস করলাম, একটা শিশুকে বাঁচাতে না পারা কি ভুল? সে মাথা নেড়ে বলল,
আমি বাঁচাতে চাইনি। এই কথাটা যেন ঘরে আঘাত করে পড়ল। আমি বললাম, কেন? নূর আলী পুকুরের দিকে তাকাল। তার চোখে পানি নেই, কিন্তু ভার আছে। কারণ আমি ভেবেছিলাম আরেকটা নাম কমে গেলে গ্রামটা হালকা হবে। আমি চুপ করে গেলাম। এই গ্রামটা বোঝা হয়ে গিয়েছিল মানুষের কাছে। দারিদ্র্য, বিস্মৃতি, অদ্ভুত ভয় সব মিলিয়ে। নূর আলী বলল, পুকুর সেটা জানে। পরদিন সকালে আমি সিদ্ধান্ত নিলাম, আমি যাব না। এই সিদ্ধান্তে কোনো বীরত্ব ছিল না, ছিল কেবল দায়। আমি আমার নোটগুলো খুলে বসলাম। এইবার আর গরবেশনার ভাষায় না, এইবার গল্পের ভাষায়। আমি লিখতে শুরু করলাম। কৃষ্ণডাঙ্গা নামে একটা গ্রাম ছিল, যেখানে সন্ধ্যা আগে নামত, যেখানে মানুষ আয়নায় নিজেকে দেখত না, যেখানে পুকুর নাম ধরে ডাকত। লিখতে লিখতে আমার হাত কাঁপছিল। মাধব কাকা এসে পাশে বসেছিলেন। তিনি কিছু বলেননি। হঠাৎ তিনি বললেন, লিখলে কি কিছু বদলাবে? আমি বললাম, সব না, কিন্তু কিছু থাকবে। তিনি মাথা নেড়ে বললেন, থাকাটাই অনেক। সন্ধ্যায় গ্রামে আরেকটা বাড়ি হারাল। এইবার কারোর কান্না হয়নি। লোকজন যেন প্রস্তুত ছিল। হারুনের দোকান বন্ধ, হারুন নেই। আমি পুকুর পাড়ে গেলাম। পুকুর আজ অস্থির, ঢেউ উঠছে। আমি চিৎকার করে বললাম, আর কত? পানির ভেতর থেকে কণ্ঠ এলো, যতক্ষণ না কেউ মনে রাখে। আমি বললাম, আমি রাখব। নীরবতা। তারপর নূর আলীর কণ্ঠ, একজন যথেষ্ট না। আমি বুঝলাম, গল্প একা টেকে না, গল্প শোনাতে হয়। সেই রাতে আমি পুকুরের দিকে তাকালাম। ভয় ছিল, কিন্তু পালানোর ইচ্ছে ছিল না। আমি দেখলাম ৩টি শিশু, ইমতিয়াজ আর ২ জন যাদের নাম কেউ জানে না। তারা পানির উপর দাঁড়িয়ে। তারা বলল না, শুধু তাকিয়ে রইল। আমি বললাম, আমি তোমাদের নাম দেব। পুকুর কেঁপে উঠল। নূর আলী চিৎকার করে বলল, এটা করো না। কিন্তু দেরি হয়ে গেছে। আমি নাম বললাম, নিজের ইচ্ছে মতো, নিজের দায়িত্বে। সেই মুহূর্তে আমি অনুভব করলাম, কিছু একটা আমার ভেতর থেকে টেনে নেওয়া হচ্ছে। স্মৃতি, আমার শহর, আমার শৈশব, আমার মায়ের মুখ, সব ঝাপসা। সকালবেলা কৃষ্ণডাঙ্গা একটু বড় লাগল। একটা হারানো বাড়ি ফিরে এসেছে। হারুনের দোকান খুলেছে। লোকজন অবাক, কেউ জানে না কেন। নূর আলী নেই, তার জায়গায় পুকুর পাড়ে একটা ছায়া পড়ে। মাধব কাকা আমাকে বললেন, আপনি কে? আমি উত্তর দিতে পারলাম না। আমার নাম মনে নেই, কিন্তু আমি জানি আমি কেন এখানে আছি। আমার নাম নেই, অথচ আমি কথা বলতে পারি, আমি লিখতে পারি, আমি জানি আমি আছি। কিন্তু আমি কে, এই প্রশ্নটার কোনো উত্তর আমার কাছে নেই। প্রথম কয়েকদিন এটা নিয়ে ভয় পেয়েছিলাম, এখন আর পাই না। কারণ কৃষ্ণডাঙ্গায় নাম খুব ভারী জিনিস। নাম থাকলেই পুকুর ডাকে। গ্রামটা বদলাচ্ছে, খুব ধীরে, খুব নীরবে। সন্ধ্যা এখনও আগে নামে, কিন্তু অন্ধকারটা আর ততটা ভারী না। মানুষ কথা বলে একটু বেশি। বাচ্চারা পুকুর পাড়ে খেলতে আসে। পানিতে নামে না, কিন্তু ভয় পায়ও না। আয়না এখনও নেই, কিন্তু মানুষ আর নিজের মুখ এড়িয়ে চলে না। আমি প্রতিদিন লিখি, খাতার পর খাতা। আমি লিখি কৃষ্ণডাঙ্গার গল্প, আমি লিখি পুকুরের কথা, আমি লিখি ৩ শিশুর নাম। অদ্ভুত ব্যাপার হল, আমি যখনই লিখি পুকুর শান্ত থাকে। একদিন মাধব কাকা আমাকে ডাকলেন। আজ আপনি যেতে পারেন, তিনি বললেন। আমি বুঝলাম তিনি আমাকে তাড়াচ্ছেন না, তিনি আমাকে মুক্তি দিচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম, আমি গেলে গ্রামটা থাকবে তো? তিনি বললেন, আপনি গেলে গ্রাম থাকবে, কিন্তু আপনি নিজে। তিনি বাকিটা শেষ করলেন না। আমি যাওয়ার প্রস্তুতি নিলাম। আমার ব্যাগ হালকা, কাগজ ছাড়া কিছু নেই। পুকুর পাড়ে শেষবারের মতো গেলাম। পানির দিকে তাকালাম। এইবার কোনো মুখ উঠল না, কোনো ডাক এলো না, শুধু আমার প্রতিবিম্ব। অস্পষ্ট, কিন্তু আছে। আমি হাসলাম।
হঠাৎ আমার মাথার ভেতর একটা শব্দ এলো, থাকো। আমি বললাম, না। শব্দটা আর ফিরে এলো না। আমি কৃষ্ণডাঙ্গা ছাড়লাম। হাঁটতে হাঁটতে পেছনে তাকালাম। গ্রামটা কুয়াশার ভেতর ঢুকে গেল, যেন কখনো ছিল না। অনেক দিন পর একজন লোক এই গল্প পড়ছে। সে জানে না লেখকের নাম, বইয়ের মলাটে নেই, কিন্তু সে পড়ে থামে, কিছুক্ষণ চুপ করে বসে থাকে। তারপর সে ভাবে, এই গ্রামটা কোথায়? সে গুগল ম্যাপ খুলে দেখে, কৃষ্ণডাঙ্গা নেই, কিন্তু তার মনে হয় এই গল্পটা সে ভুলতে পারবে না। উপসংহার: কিছু জায়গা মানচিত্রে থাকে না, কিছু মানুষ আয়নায় ধরা পড়ে না, কিছু নাম ডাকলে সাড়া দেয় না, কিন্তু যতক্ষণ কেউ মনে রাখে ততক্ষণ কিছুই পুরোপুরি ডুবে যায় না, পুকুরও না।